প্রিয় এসএসসি ও এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, তোমাদের শামিমস এডুকেশনস ফেসবুক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে হিসাব বিজ্ঞান ক্লাসের 3 নম্বর ক্লাস। আগের ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে 5 প্রকার, যেমন আয়, ব্যয়, সম্পত্তি, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব। তোমাদের আমি আগের ক্লাসে বলছিলাম যে নেক্সট ক্লাসে আমরা আয়, ব্যয়, সম্পত্তি, দায়, মূলধন ও মালিকানা সত্ত্ব সম্পর্কে বিস্তারিত জানব। তো চলো শুরু করা যাক। আমরা জানি দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব বিজ্ঞানে রাখে, তো সেইখানে একটা পক্ষকে ডেবিট ও আরেকটা পক্ষকে ক্রেডিট হিসাবে লিপিবদ্ধ করে। তো সেইভাবেই জাবেদাগুলো লিপিবদ্ধ করে। এখানে দেখো হিসাব আছে 5টা। একটু পরেই আমরা দেখব যে জাবেদা করার জন্য হিসাবকে এইভাবে 2টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডেবিটগুলো হচ্ছে 3টা, সম্পত্তি, ব্যয়, উত্তোলন, এই 3টা হচ্ছে ডেবিট। দেখো তোমরা, সম্পত্তি, ব্যয়, উত্তোলন, এই 3টা হচ্ছে ডেবিট। আবার এখানে লেখা আছে নিয়মটা, যেটা ডেবিট বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এবং রেওয়া মিলের ক্ষেত্রে সাধারণত সম্পত্তি, ব্যয়, উত্তোলন, এই 3টা আইটেমের ভেতর যত কিছু আছে সব কিছু রেওয়া মিলের ডেবিট পাশে যাবে। এবং এখানে দেখো ক্রেডিট পাশে হচ্ছে আয়, দায় এবং মূলধন। এবং দেখো এখানে নিয়মে লেখা আছে যেটা ক্রেডিট ওটা বাড়লে, ভুল লেখা আছে, যেটা ক্রেডিট ওটা বাড়লে ক্রেডিট হবে, যেটা ক্রেডিট ওটা বাড়লে ক্রেডিট হবে, কমলে ডেবিট হবে, মানে উল্টা নিয়ম। তাহলে যদি আমি, যেমন দেখো এখানে নিচে বলা আছে যে ব্যবসা শুরু করার জন্য নগদ এত টাকা ও ব্যাংক জমা এত টাকা ব্যবসায় বিনিয়োগ। তাহলে আমি যখন জাবেদা করতে যাব তখন আমি দেখব যে টাকাটা কে দিল। তাহলে মালিক ব্যবসায় 1.5 লাখ টাকা ও নগদ ও 25,000 টাকা সে ব্যাংক জমা দিছে। তাহলে আমি এক্ষেত্রে চিন্তা করব যে কারবারে কি বাড়ছে কি কমছে। যেমন দেখো এখানে নগদ বাড়ছে 10,000 টাকা ও ব্যাংক জমা নগদ বাড়ছে হচ্ছে 1.5 লাখ টাকা ও ব্যাংক জমা বাড়ছে হচ্ছে 25,000 টাকা। তো নগদ কি? আমরা জানি নগদ হচ্ছে সম্পদ, ব্যাংক জমা কি? সম্পদ। তাহলে নগদ ও ব্যাংক জমা যেহেতু সম্পদ এবং বাড়ছে ডেবিট, এই কারণে এটা হবে ডেবিট। এবং যেহেতু এটা মালিক টাকাটা ব্যবসায় মালিক থেকে নিচ্ছে, তো ব্যবসায় যদি মালিক থেকে কারবার টাকা নেয় তাহলে সেক্ষেত্রে মূলধন বাড়বে। তো এক্ষেত্রে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক জমা হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তার মানে জাবেদা করতে গেলে দেখো এখানে কিন্তু সরাসরি বলা নাই। আমরা যে একটু আগে শিখলাম সম্পত্তি, ব্যয়, উত্তোলন, আয়, দায়, মূলধন, এগুলো হয়তো সব কিছু সরাসরি বলা থাকবে না। তাহলে আমাদের জানতে হবে কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়, কোনটা সম্পদ, কোনটা মূলধন বা মালিকানা সত্ত্বের ভিতর পড়ে। এই কারণেই আমাদের প্রত্যেকটার খুঁটিনাটি শিখতে হবে। তো চলো আমরা আগে তাহলে খুঁটিনাটিগুলো আমরা শিখি। যেমন দেখো প্রথমেই বলা আছে ব্যয় কি? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সরকারের দ্বারা চাহিদা পূরণ, উৎপাদন চালানো বা আয় অর্জনের জন্য অর্থ ব্যয় করা বা খরচ করাটাই হচ্ছে ব্যয়। বা সহজ কথা দেখো নিচে লেখা আছে, ব্যয় হলো এমন একটি অর্থনৈতিক কার্যক্রম যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি তাদের প্রয়োজন মেটাতে বা আয় অর্জনের উদ্দেশ্যে অর্থ প্রদান করে। যেমন ধরো একটা প্রতিষ্ঠান, ধরো অগ্রণী ব্যাংক, সে কারবারের জন্য অনেক ধরনের খরচ করে, যেমন কর্মচারীদের বেতন দেয়, তারপর আমানতের বিপরীতে সে সুদ দেয়, এগুলো হচ্ছে তার ব্যয়। বা ধরো পাড়ার একটা দোকানদার, সে মাল কেনে, এটা তার জন্য ব্যয়। ওই মাল কিনে যে সে অফিস বা তার দোকানে নিয়ে আসে, এটাও তার জন্য ব্যয়। এখন দেখো ব্যয় কত প্রকার।
ব্যয় হচ্ছে সাধারণত দুই প্রকার, মূলধন ব্যয় আর একটা হচ্ছে রাজস্ব বা মুনাফা জাতীয় ব্যয়। তো মূলধন ব্যয় যেটা, সেটা হচ্ছে এই ব্যয়ে দীর্ঘমেয়াদী উপকার পাওয়া যায়, এটা সাধারণত সম্পদ সৃষ্টি করে। সোজা কথা, স্থায়ী সম্পত্তি অর্জনের জন্য যে ব্যয়টা করা হয় সেটাই হচ্ছে কি মূলধন জাতীয় ব্যয়। যেমন ধরো, জমি ক্রয়, ভবন ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, গাড়ি ক্রয়, নতুন কারখানা স্থাপন। দেখো প্রত্যেকটা সুবিধা, ধরো আমি যদি জমি ক্রয় করি তাহলে এই জমি ক্রয়ের করতে অনেক টাকা খরচ হবে, কিন্তু এই জমি ক্রয় করলে আমি যে সুবিধাটা পাবো সেই সুবিধাটা হচ্ছে দীর্ঘমেয়াদী। এই কারণ এই যে আমি যে ব্যয়টা করলাম কিন্তু এটার সেবা আমি দীর্ঘদিন পাবো, এই কারণেই হচ্ছে এটা মূলধন জাতীয় ব্যয়। যেমন ধরো ভবন নির্মাণ করলেও আমি অনেক দিন এটার জন্য আমি সুবিধা পাবো, যন্ত্রপাতি করলেও অনেক দিন ব্যবহার করা যাবে, গাড়ি ক্রয় করলেও অনেক দিন ব্যবহার করা যাবে, এবং নতুন কারখানা স্থাপন এটাও হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এখন দেখো রাজস্ব ব্যয় বা মূলধন জাতীয়, বা এটা হচ্ছে রাজস্ব ব্যয় বা মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়। তো রাজস্ব ব্যয় বা মুনাফা জাতীয় ব্যয় এটা হচ্ছে এই ব্যয় তাৎক্ষণিক উপকার পাওয়া যায় কিন্তু দীর্ঘমেয়াদে কোনো সম্পদ সৃষ্টি করে না। মানে এই ব্যয়ের আমরা প্রত্যেকটা ব্যয় করলে একটা সুবিধা পাই, কিন্তু এই ব্যয়ে আমরা তাৎক্ষণিক যে সুবিধাটা পাবো, যেমন ধরো কোনো একটা কর্মচারী আমার অফিসে 1 মাস চাকরি করছে, তাহলে 1 মাস শেষে হলে আমি তার বেতন দিব, 1 মাস শেষে আমি অফিস ভাড়া দিব, তারপর বিদ্যুৎ বিল দিব, মেরামত খরচ দিব, বিজ্ঞাপন খরচ দিব। এগুলোই হচ্ছে যে এই ব্যয়ের সুবিধা আমরা সাথে সাথেই আমরা ব্যয়টা যখন করি, ব্যয় করার পর এটার সুবিধাটা আমরা 1 বছর পরে না, এটা সাধারণত আমরা 1 বছরের ভিতর আমাদের এই ব্যয়ের উপযোগটা পাওয়া যায়। বা সহজভাবে বললে মূলধন ব্যয় হচ্ছে সম্পত্তিতে বিনিয়োগ, আর রাজস্ব ব্যয় হচ্ছে কি দৈনন্দিন খরচ। তা আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে ব্যয় কাকে বলে। তোমরা ক্লাসটা দেখা শেষ হলে আমাকে সরাসরি আমার ফেসবুক পেজে মেসেজ করলে আমি তোমাদের এই পুরো শিটটাই তোমাদেরকে মেসেঞ্জারে দিয়ে দিব। এখন দেখো রাজস্ব ব্যয়ের শ্রেণীবিভাগ। দেখো রাজস্ব ব্যয় আবার 2 প্রকার, পরিচালন ব্যয় আর অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয়। তোমরা যারা আর্থিক বিবরণী করো, আর্থিক বিবরণীতে দেখো যে ওইখানে পরিচালন ব্যয় থাকে, এবং পরিচালন ব্যয় সাধারণত 2 ভাবে থাকে, অফিস ও প্রশাসনিক ব্যয়, আর এটা হচ্ছে কি বিক্রয় ও বিপণন ব্যয়। তারপর অফিস ও প্রশাসনিক ব্যয় আমরা যেমন ধরি, এগুলো এই আইটেমগুলো তোমরা আগেই দেখছো, যেমন বিদ্যুৎ, অফিস ভাড়া, বিদ্যুৎ বিল, অফিস কর্মচারীদের বেতন, ম্যানেজারের হিসাব রক্ষকের বেতন, অফিস স্টেশনারি, ইন্টারনেট বিল, প্রিন্টিং ও ফটোকপি খরচ, অফিস রক্ষণাবেক্ষণ, ক্লিনারের বেতন, নিরাপত্তা প্রহরীর বেতন। মানে এই সমস্ত অফিস সংক্রান্ত যাবতীয় যে খরচ সেগুলি হচ্ছে কি অফিস সংক্রান্ত খরচ। আর বিক্রয় সংক্রান্ত যেমন খরচ, যেমন বিজ্ঞাপন, বিক্রয় সংক্রান্ত খরচ, বিক্রয় প্রতিনিধির বেতন, সোজা কথা বিক্রয় বা বিজ্ঞাপন সংক্রান্ত যে কোনো খরচ এখানে আসে। আর অপরিচালন ব্যয়ের ভিতর সাধারণত সুদজাতীয় ব্যয়, আর হচ্ছে সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, আর শিক্ষানবিশ ভাতা, এই 3টা ব্যয়ই আসে, আর খুব একটা আসে না। যেমন দেখো এখানে আমি তোমাদের দেখাইছি অপরিচালন ব্যয়, যে ব্যয় সরাসরি ব্যবসায়ের মূল কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত নয় কিন্তু নিয়মিতভাবে হয়, তাকে অপরিচালন ব্যয় বলে। অপরিচালন ব্যয় হলো সেই সমস্ত ব্যয় যা প্রতিষ্ঠানের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমের সাথে সরাসরি যুক্ত নয়। যেমন দেখো ঋণের সুদ, মূলধনের সুদ, ব্যাংক জমা অতিরিক্ত সুদ, মানে যেই সমস্ত সুদগুলো আমরা দেই বা সুদ জাতীয় যে খরচগুলো, সেটাই হচ্ছে অপরিচালন ব্যয়, এবং সম্পত্তি বিক্রয়ের মাধ্যমে যে ক্ষতিটা হয়। তাহলে আমরা যদি সামারাইজ করি, তাহলে সামারাইজ করলে কি হয়, যে কোনো ঋণের সুদ জাতীয় খরচ, ব্যাংক লোন চার্জ, মূলধনের সুদ, তারপর সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, আর একটা অতিরিক্ত যেটা থাকে সেটা হচ্ছে কি শিক্ষানবিশ ভাতা।
এখন চলো আমরা শিখি আয় কাকে বলে। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্র যে অর্থ বা সম্পদ উপার্জন করে, লাভ করে, সেটাই হচ্ছে আয়। বা সহজভাবে আমরা যদি সহজভাবে আমরা বলতে পারি যে পরিমাণ অর্থ বা সম্পদ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে উপার্জন করে সেটাই হচ্ছে আয়। আমরা দেখো আমরা যখন আর্থিক বিবরণী করি, আর্থিক বিবরণীতে একটা সময় দেওয়া থাকে, যেমন ধরো 2024 জানুয়ারির 1 তারিখ থেকে 2024 ডিসেম্বরের 31 তারিখ, এই সময়ের মধ্যে তার যে আয়গুলো হয় ওইখানে লিপিবদ্ধ করতে হয়, যার যে ব্যয়গুলো হয় ওইখানে লিপিবদ্ধ করতে হয়। তার মানে একটা নির্দিষ্ট সময়ের ভিতর ব্যবসায় পরিচালনা করে তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে যেই উপার্জন হয় সেটাই হচ্ছে কি আয়। এখন দেখো, আয় আবার দুই প্রকার, একটা হচ্ছে মুনাফা জাতীয় আয়, আরেকটা হচ্ছে মূলধন জাতীয় আয়। তো তোমরা যখন রেওয়া করো, রেওয়া ভিতর বলা থাকে যেমন কিছু কিছু ভুল ধরা পড়ে না। রেওয়া করার সময় যে কিছু কিছু ভুল ধরা পড়ে না সেটা হচ্ছে যে একটা নীতিগত ভুল। নীতিগত ভুল কি? যেমন মুনাফা জাতীয় আয়কে মূলধন জাতীয় আয় হিসাবে দেখানো, বা মূলধন জাতীয় আয়কে মুনাফা জাতীয় আয় হিসাবে দেখানো, বা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে দেখানো, এগুলো হচ্ছে নীতিগত ভুল। এই কারণেই আয় এবং ব্যয়ের প্রত্যেকটা আইটেম কোনটা মূলধন জাতীয় বা মুনাফা জাতীয়, এই জিনিসগুলো খুব বিস্তারিত জানতে হবে। আমি এই শিটে তোমাদের বিস্তারিত দিয়ে দিছি, যে কোন সংজ্ঞা দিয়ে দিছি, বৈশিষ্ট্য দিয়ে দিছি। তোমরা যারা ভিডিওটা দেখবা তারা আমাকে সরাসরি মেসেজ করলে আমি তোমাদেরকে এগুলো, এই পুরো শিটটা তোমাদেরকে আমি পিডিএফ আকারে দিয়ে দিব। এখন দেখো, সম্পত্তি কি? সম্পদ হলো কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের যে সম্পদ বা মালিকাধীন জিনিসপত্রের মাধ্যমে ভবিষ্যতে অর্থনৈতিক উপকার বা আয় অর্জন সম্ভব, মানে যেই বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতে আয় উপার্জন সম্ভব সেটাই হচ্ছে কি সম্পদ। বা আরও যদি আমি অল্প কথায় বলি, সম্পদ হলো মূলধন সম্পত্তি যা আয় বা সুবিধা উৎপাদনে ব্যবহার করা যায়। যেমন ধরো অফিসের বা কারখানার জমি, কারখানার বিল্ডিং, যন্ত্রপাতি, এগুলো। আচ্ছা, এখন দেখো সম্পত্তি কত প্রকার। সম্পত্তি হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পত্তি। তোমরা যখন চূড়ান্ত হিসাব করতে যাবা বা আর্থিক বিবরণী করতে যাবা তখন তোমাদের অবশ্যই সম্পত্তিগুলো ভাগ করে দেখাইতে হয়। বিশেষ করে এইচএসসির সেকেন্ড পার্টে এটা একেবারেই পুরো বিস্তারিত দেখাইতে হয়। যেমন স্থায়ী সম্পত্তি, দীর্ঘমেয়াদী সম্পদগুলো কী কী। যেমন স্থায়ী সম্পত্তি, যে সম্পত্তিগুলো 1 বছরের বেশি সময় ব্যবহার করা যায় সেটাই হচ্ছে স্থায়ী সম্পদ। যেমন ধরো জমি, ভবন, কারখানা, যন্ত্রপাতি, মেশিন, অফিস, আসবাবপত্র, গাড়ি, প্যাটেন্ট, কপিরাইট, লাইসেন্স ইত্যাদি। আর চলতি সম্পদ হচ্ছে যে সম্পদের মেয়াদ 1 বছরের ভিতর শেষ হয়ে যায়, যে সম্পদের সর্বোচ্চ মেয়াদ সাধারণত 1 বছর। খেয়াল করো, যে সম্পদের সর্বোচ্চ মেয়াদ 1 বছর সেটাই হচ্ছে কি চলতি সম্পদ। এইচএসসি স্টুডেন্টদের অনুপাত বিশ্লেষণের সময় এবং চূড়ান্ত হিসাবের সময়, আর্থিক বিবরণী করার সময় এই জিনিসগুলো আলাদা, তাদের জ্ঞান অনেক বেশি থাকা দরকার। এই কারণে তোমরা কোনটা স্থায়ী সম্পত্তি, কোনটা চলতি সম্পত্তি, এটা খুব ভালোভাবে জানার চেষ্টা করবা। তো এখন দেখো, তাহলে চলতি সম্পত্তিগুলো কী কী? নগদ অর্থ, ব্যাংক ব্যালেন্স, গ্রাহক পাওনা, স্টক বা ইনভেন্টরি, শর্ট টার্ম বিনিয়োগ। যে শর্ট টার্ম বিনিয়োগ দেখলে তোমরা এটাই দীর্ঘমেয়াদী সম্পদ হিসাবে ধরো না, এটা শর্ট টার্ম বিনিয়োগ থাকলে এটা হচ্ছে চলতি সম্পদ। তারপর অগ্রিম ব্যয়, প্রিপেড ব্যয় মানে অগ্রিম ব্যয়, একটা হচ্ছে কি প্রাপ্য আয় বা বকেয়া আয়। আরও অনেকগুলো আছে, তোমরা এই শীটটা দেখে নিও। তারপর হচ্ছে অবাস্তব সম্পদ, এটা আকার নেই কিন্তু এটা সম্পত্তি হিসেবে বিক্রি করা যায়। যেমন ধরো ইনটেনজিবল আছে, অবাস্তব সম্পদ, এটা দেখা যায় না কিন্তু এটা বাস্তবে আছে। যেমন ধরো প্যাটেন্ট, কপিরাইট, ব্র্যান্ড, ট্রেডমার্ক, সফটওয়্যার লাইসেন্স, গুডউইল, এগুলো। এটা হচ্ছে দেখো এই সময় সম্পদ, জমি, ভবন, যেগুলো দেখা যায়। এটা হচ্ছে কিছু, একটা আছে ভুয়া সম্পদ। ভুয়া সম্পদ বা অবাস্তব সম্পদ, যেগুলো কোনটা? যেমন ধরো যেমন
হিসাবে দেখানো হয়, অথচ বাস্তবে এর কোনো অস্তিত্ব নাই। যেমন দেখো, ব্যবসায়ের একেবারে শুরুতে যে প্রারম্ভিক যে খরচটা হয় সেটা, তারপর বিক্রির জন্য খরচ বা শেয়ার বিক্রয়ের খরচ, শেয়ার বাট্টা, এগুলো, তারপর প্রারম্ভিক লাইসেন্স ফি, ফ্র্যাঞ্চাইজি রাইটস খরচ, এগুলো একেবারে ব্যবসার শুরুতে হয়। যদিও এটার জন্য এটা যদিও সম্পদ না, কিন্তু এটা সম্পদ হিসাবে দেখানো হয়। তার মানে এই ক্ষেত্রে যদি সম্পদ হিসাবে দেখানো হয় এবং এর বিপরীতে যে মূলধন হিসাবটা দেখানো হয়, তখন বুঝতে হবে যে কোম্পানির ঠিক আসলে অতটুকু সম্পদ নেই। এটা ব্যবসায়ের তোমরা যখন সিএ পড়বা বা কোম্পানিতে কাজ করবা, তখন ব্যবসায় ডিসিশন মেকিংয়ের জন্য এটা খুব বেশি প্রয়োজন হয়। তাহলে আচ্ছা, আজকে ক্লাসটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমি প্রত্যেকটা ক্লাসে চেষ্টা করি 10 মিনিটে রাখার জন্য, কারণ বেশি বড় ভিডিও কারো ভালো লাগে না। তো আমি আজকে 3টা শেষ করলাম, নেক্সট ক্লাসে আমি 3টা শেষ করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, এবং ভিডিওটা দেখা শেষ হলে তোমরা আমাকে মেসেজ দিলে আমি তোমাদের পুরো শিটটা একেবারে পিডিএফ আকারে তোমাদের দিয়ে দিব। আমি অনেক জায়গায় দেখছি যে এইভাবে ডিটেলস আকারে কোনো বইতে বা ইন্টারনেটে নাই, এই কারণে আমি তোমাদেরকে আলাদা করে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।